প্রিয় বন্ধুরা, চ্যানেল বঙ্গভাষা চর্চায় স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের বিষয় কবি নবনীতা দেবসেন রচিত দিগ্বিজয়ের রূপকথা। তো এই আলোচনায় থাকছে কবিতাটি রচনার প্রেক্ষাপট সহ প্রত্যেকটি লাইন ধরে ধরে বিশ্লেষণ, যা একবার শুনলে তোমরা বিষয়বস্তুটা খুব সহজেই বুঝতে পারবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাকে এই ধরনের নিত্য নতুন আলোচনায় অনেক বেশি করে উৎসাহিত করে। যারা এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, তাহলে পরে এই ধরনের নিত্য নতুন আলোচনার আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা প্রথম থেকেই রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দিগ্বিজয়ের রূপকথা রচিত হয়েছিল 1973 খ্রিস্টাব্দে। কবিতাটি কবি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হলেও রক্তে আমি রাজপুত্র কাব্যের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে কবি নবনীতা দেবসেন তার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের নিবেদন অংশে জানিয়েছেন, রক্তে আমি রাজপুত্র নামে একটি গ্রন্থ বের হওয়ার কথা ছিল 1975-এ। আমারই আলস্যে তা বের হতে পারেনি। তার কবিতাও এই অংশে অন্তর্ভুক্ত। এই অংশ বলতে তিনটি অংশে বিভক্ত কবি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের তৃতীয় অংশকে বোঝানো হয়েছে, যেখানে রক্তে আমি রাজপুত্র নামক অংশে দিগ্বিজয়ের রূপকথা নামক কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। কবি নবনীতা দেবসেন তার রূপকথা সমগ্র গ্রন্থের ভূমিকায় জানিয়েছিলেন, আমার সবচেয়ে ভালো লাগতো মায়ের কোলে বসে মায়ের মুখে রূপকথা শুনতে। তিনি আরও জানান, আমার লেখক জীবনের সবচেয়ে শান্তি পেয়েছি কবিতা লিখে, আর সবচেয়ে আনন্দ পেয়েছি শিশুদের জন্য রূপকথা লিখে। একথা সত্যি। সন্ধ্যার ঘনায়মান অন্ধকারে কিংবা রাত্রের নিস্তব্ধ পরিবেশে ঝিঝি পোকার সঙ্গতের সঙ্গে ঠাকুমার চিবানো পানের গন্ধ এবং মায়ের মুখ নিঃসৃত লোককথার স্বাদ একেবারেই অনবদ্য। এখন প্রশ্ন হলো, কবি নবনীতা দেবসেন রচিত এই দিগ্বিজয়ের রূপকথা নামক কবিতাটি সত্যি কি শিশুদের মনোরঞ্জনের জন্য, নাকি রূপকথার মোড়কে অন্য কিছু? কারণ কবিতাটি রচিত হয়েছিল বিংশ শতাব্দীর 7-এর দশকে, যখন সমগ্র দেশ জুড়ে একটা চরম অস্থিরতা, অভাব অনটন, চরম দারিদ্র্য, ক্রমবর্ধমান জনসংখ্যা, প্রাচীন আদর্শ ও মূল্যবোধের অবক্ষয় এবং নারীর স্বাধিকার প্রতিষ্ঠার এক সর্বব্যাপী আন্দোলন। এর কোনোটি কবির দৃষ্টিপথ এড়ায়নি। তিনি সবকিছুকেই গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তাই প্রশ্ন তো থেকেই যায়। তো চলো, এই কবিতার অলিগলি পথ হাঁটতে হাঁটতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে নিই। রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে। দুয়োরানি দিলেন সাজিয়ে, কবচকুণ্ডল নেই, ধনুক, তুনীর, শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। রক্তে আমি রাজপুত্র, এই আমি কোনো বিশেষ নামে চিহ্নিত নয়। তার মা চির দুঃখিনী, অর্থাৎ রাজার ভালোবাসা, রাজ ঐশ্বর্য থেকে বঞ্চিত, উপেক্ষিতা দুয়োরানী। তাই ভাগ্যের নির্মম পরিহাসে সে নিঃস্ব, রিক্ত। তবুও এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে সেও নিজ সামর্থ্যের পরিচয় দিতে প্রস্তুত। কারণ তার ধমনীতেও প্রবাহিত হচ্ছে রাজ রক্ত, অর্থাৎ ক্ষত্রিয়ের শৌর্য, বীর্য এবং মূল্যবোধ। সুতরাং বোঝা যায়, শুধু মেজাজটাই রূপকথা, আসলে দেশ বিদেশে চিরায়ত রূপকথার বাইরে এ এক অভিনব রূপকথা। স্নেহময়ী দুয়োরানী তাঁর ব্যক্তিজীবনের সমস্ত অপ্রাপ্তিকে ভুলে, সমস্ত যন্ত্রণাকে দূরে সরিয়ে তাঁর সীমিত সামর্থ্যে সাজিয়ে দিলেন হতভাগ্য রাজপুত্রকে, যে সজ্জায় ছিল না কোনো আড়ম্বর, বলবার মতো তেমন কিছু। কারণ আত্মরক্ষার অনিবার্য উপাদান দুর্ভেদ্য বর্ম, কবচকুণ্ডল, শিরস্ত্রাণ, শত্রুকে প্রত্যাঘাত করার অস্ত্র, তীর, ধনুক, তীর রাখার পাত্র তুনীর,
কিছুই ছিল না, ছিল শুধু মায়ের প্রাণভরা আশীর্বাদপুত দুটি সামগ্রী এবং স্বাদ আর সাধ্যের বাইরে রাজপুত্রের দিগ্বিজয়ের অদম্য ইচ্ছা। এক, এই জাদু অশ্ব, মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক, আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। মায়ের দেওয়া দুটি আশীর্বাদী সরঞ্জামের মধ্যে একটি হলো জাদু অশ্ব, সর্বত্রই যার অবাধ বিচরণ। এই অশ্ব তপ্ত মরুভূমির বালুকাময় পথে হয়ে যায় উট, আকাশে অর্থাৎ সীমাহীন শূন্যতায় রামায়ণে বর্ণিত পুষ্পক রথ। আবার কখনো অকুল সমুদ্র পথে চাঁদ সওদাগরের সপ্তডিঙা হয়ে ভাসে এবং দিগন্ত বিস্তৃত ধূধু তেপান্তরের মাঠে পক্ষীরাজ। কোনো প্রতিবন্ধকতাই তাকে আটকাতে পারে না। এই অপ্রতিরোধ্য অশ্বের নাম রেখেছেন বিশ্বাস। সুতরাং বোঝা যায় এই অশ্ব আসলে রাজপুত্রের চেতনারই এক তেজস্বী সম্পদ। দুই, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড, অভঙ্গুর, নাম ভালোবাসা। আশীর্বাদপুষ্ট দ্বিতীয় সরঞ্জামটি হল ইস্পাত খণ্ড দিয়ে তৈরি মন্ত্রপুত ধারালো তলোয়ার, যা হৃদয়ের খাপে সুরক্ষিত, যার নাম রেখেছেন ভালোবাসা। যে ভালোবাসা অন্তহীন, শুধু তাই নয়, অভঙ্গুরও। নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। কোনো অসির আস্ফালন নয়, লাশের উপর লাশ বিছিয়ে নয়, এই বিশ্বাস ও ভালোবাসার উপর ভর করেই রক্তে আমি রাজপুত্রর আমি পৌঁছে যাবে খরজুরের দ্বীপে, অর্থাৎ তার কাঙ্ক্ষিত মরুদ্যানে। আসলে এ দিগ্বিজয় কোনো সাম্রাজ্য জয়ের জন্য নয়, যা কাঁটাতারের গণ্ডিতে আবদ্ধ। এ দিগ্বিজয় এক মানবিক পৃথিবীর জন্য, যেখানে থাকবে না কোনো শোষণ, বঞ্চনা, ধর্মীয় এবং জাতিগত বিদ্বেষ। নারী ফিরে পাবে তার স্বাধিকার। তাই প্রয়োজন ছিল না কবচকুণ্ডল, তীর, ধনুক, তুনীর কিংবা শিরস্ত্রাণ। শুধু প্রয়োজন ছিল বিশ্বাস এবং গভীর ভালোবাসা, যা মানুষের হৃদয়ের সবথেকে বড় সম্পদ। কিন্তু এখন প্রশ্ন হলো, কে এই রাজপুত্র? মানুষকে বলা হয় অমৃতস্য পুত্রা, অর্থাৎ মানুষ অমৃতের পুত্র। কিন্তু সেই মানব জাতি যখন বিপন্নতার শিকারে পরিণত হয়, ভুলুণ্ঠিত হয় মানবত্বা, আদর্শ ও মূল্যবোধের প্রাচীরে দেখা দেয় গভীর ফাটল, তখন সমাজ ও সভ্যতাকে সুন্দর করার দায়িত্ব যিনি কাঁধে তুলে নেন, তিনিই তো সভ্যতার রাজপুত্র। উত্তম পুরুষের জবানবন্দিতে কবি হয়তো নিজেকেই সেই নায়কত্ব দিয়েছেন, আর কবিশিল্পী হিসাবে এ তার উত্তরাধিকার। তাই দুঃখিনী মা তথা দুয়োরানী আর কেউ নয়, সমসাময়িক পরিস্থিতিরই এক শরীরী রূপ, যা কবিকে দিগ্বিজয়ের স্বপ্ন দেখিয়েছে, সাজিয়ে দিয়েছে মানবতার শক্তিশালী হাতিয়ারে। তো আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।